বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আনোয়ারি তাসলিমা আলহামদুলিল্লাহ ভালো আছি। নেদারল্যান্ড থেকে বলছি। নেদারল্যান্ডে যারা অ্যাসাইলাম করতে আসেন আজকে এই সম্পর্কে কিছু বলবো। বিগত ভিডিওতে আমি কিছু তথ্য দিয়েছি। এই তথ্যগুলো আপনাদের কতটুকু কাজে লেগেছে, কতটুকু লাগেনি আমি জানি না। আমি আসলে বিস্তারিত দিতে পারিনি। সংক্ষেপে একটু তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আজকে বিস্তারিত দেওয়ার চেষ্টা করব। অ্যাসাইলাম আসলে জাতিসংঘের নিয়মের বাহিরে অ্যাসাইলাম কোনো দেশেই দিতে চায় না। জাতিসংঘের চুক্তিতে আছে যে অ্যাসাইলাম কাদেরকে দিতে হবে। অ্যাসাইলাম পাবেন আপনি 5 ক্যাটাগরির লোক অ্যাসাইলাম পাবে। একটা হচ্ছে যুদ্ধের দেশের লোক, ফার্স্ট প্রায়োরিটি বেসিস যুদ্ধের দেশের লোকেরা অ্যাসাইলাম পাবে। সারা পৃথিবীতে যেসব দেশে যুদ্ধ আছে এইসব দেশের লোকগুলো অ্যাসাইলাম পাবে। দ্বিতীয়ত হচ্ছে অ্যাসাইলাম পাবে আপনার যারা হচ্ছে গে বলতে পুরুষে পুরুষে সহবাস করা বা নারীতে নারীতে সহবাস করা, এই গেরা অ্যাসাইলাম পাবে। তো আরেকটা হচ্ছে পুরুষে পুরুষে বিয়ে, নারী নারী বিয়ে, গে আর এই বিয়ে আসলে একই ক্যাটাগরিতে পড়ে, এরাই অ্যাসাইলাম পাবে। 3 নম্বরে হচ্ছে যদি আপনার হিউম্যানিটেরিয়ান কোনো গ্রাউন্ডস, হিউম্যানিটেরিয়ান বলতে আপনার দেশে আপনি থ্রেড, আপনি জীবন নাশের, আপনার প্রাণ নাশের হুমকি রয়েছে, সেগুলো আপনি কাগজে পত্রে মামলা মোকদ্দমায়, গ্রেপ্তারি পরোয়ানা, সাজা পরোয়ানা সব কিছু দিয়ে প্রমাণ করতে হবে। সব কিছু দিয়ে যদি আপনি প্রমাণ করতে পারেন, তারা এগুলো ইনকোয়ারি করে। যখন আপনি এগুলো সাবমিট করবেন, অ্যাসাইলাম সিক করলে যখন এগুলো দিবেন, এগুলো তারা সরেজমিনে না হোক এরা অনলাইনে এগুলো চেক করে। আজকাল পেপার, পত্রিকা, মামলা সব কিছু অনলাইনে দেখা যায়। তারা এগুলো চেক করে। সামটাইম তারা ওভার ফোনে চেক করে, সামটাইম তারা আদালতে গিয়েও চেক করে। এটা হচ্ছে ডিপেন্ড করে যে তাদের মন মানসিকতাটা কার জন্য কীরকম থাকে, কার কথাটা কতটুকু বিশ্বাস করে, কে কতটুকু ডকুমেন্টস দিয়ে প্রুভ করতে পারবে সেটার উপর ডিপেন্ড করে। তো সেই কারণে তারা অনেক সময় সরেজমিনে গিয়ে তো এটা হচ্ছে 3 নাম্বার। আর 4র্থ নাম্বার হচ্ছে আপনি যদি আপনার দেশে কোনো কারণে আপনি ধরেন আপনি ধর্মান্তরী হন, এক ধর্ম থেকে অন্য ধর্মে চলে যাওয়ার কারণে আপনি দমন নিপীড়নের শিকার হন বা ডিসক্রিমিনেশন যাকে বলে, এটা যদি শিকার হন, আপনার জীবন প্রাণনাশের হুমকি শিকার হন, দেন আপনাকে তারা অ্যাসাইলাম পারমিশন দিবে। সেটা আপনাকে প্রুভ করতে হবে যে আপনি আপনার আসলে আপনি ধর্ম পরিবর্তন করার কারণে আপনি ডিসক্রিমিনেশনের শিকার বা আপনি কোনো কারণে আপনি জীবন প্রাণ নাশের শিকার বা সামাজিকভাবে আপনাকে বয়কট করা হয়েছে, এগুলো আপনাকে প্রমাণ করতে হবে। সেগুলোর ক্ষেত্রে আপনাকে অ্যাসাইলাম দিবে। এরকম করে 5টা ক্যাটাগরিতে অ্যাসাইলাম। আরটা হচ্ছে ওই যে পলিটিক্যাল বললাম, পলিটিক্যাল ইস্যু, আপনার পলিটিক্যাল যেটা হচ্ছে আপনার আসলে মামলা মোকদ্দমা থাকতে হবে, অনেক কিছু। আসলে এখন পলিটিক্যাল ইস্যুতে আসলে অ্যাসাইলাম দিতে চায় না, কারণ হচ্ছে পলিটিক্যাল কাগজপত্র অনেকে নাকি বানিয়ে নিয়ে আসে। সে কারণে এগুলোর উপরে এখন কড়া নিষেধাজ্ঞা চলে আসতেছে, অনেক কড়াকড়ি হচ্ছে, অনেক ইনকোয়ারি ভেরিফিকেশান এগুলো হচ্ছে। যাই হোক, এগুলো হচ্ছে প্রুভ করার বিষয়, প্রমাণ হলে তাহলে দিবে। এভাবে 5 ক্যাটাগরিতে আপনাকে অ্যাসাইলাম পাবেন। নেদারল্যান্ড সম্পর্কে বলবো, তারপরে আপনাদেরকে আরও কিছু দেশের অ্যাসাইলাম সম্পর্কে বলবো। নেদারল্যান্ডে লাস্ট এই যে করোনার পর থেকে গত 2 বছরে প্রায় 50,000-এর কাছাকাছি অ্যাসাইলাম সিক করেছে। তার মধ্যে পারমিশন পেয়েছে ধরেন 10 থেকে 15%, 10 থেকে 15% পারমিশন পেয়েছে। তাও তাদের মধ্যে যারা হচ্ছে যুদ্ধের দেশের তারাই পারমিশন পেয়েছে। নর্মালি বাংলাদেশের লোকজনরা অ্যাসাইলাম পায় না। তারা নানান হয়তো মিথ্যার আশ্রয় নিয়ে হয়তো, আমি জানি না বাংলাদেশি লোকজন অ্যাসাইলাম পায় কিনা। বাংলাদেশি লোকজন অ্যাসাইলাম পেতে আমি আসলে ওইভাবে শুনিনি। এখন বাকি হচ্ছে প্রমাণের ব্যাপার। তো এখন আমি আপনাকে অ্যাসাইলামের মানুষ কিভাবে এসে অ্যাসাইলাম করে, কিভাবে লাইনে লাইনে এসে অ্যাসাইলাম করে সেই সম্পর্কে একটু দেখাবো। সেই ভিডিওগুলো একটু দেখবেন, একটু দেখুন ভিডিওতে কি পরিমাণ মানুষ অ্যাসাইলাম করে। এভাবে বছরে 40 থেকে 50,000 লোক নেদারল্যান্ডে আসে। অথচ নেদারল্যান্ড এই যে দেখুন এরা সবাই কেস করেছে। দেখুন এদের হাতে কিছুই নেই, একটা ব্যাগ নিয়ে আসে। এরা বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে যুদ্ধের দেশগুলো থেকে এভাবে স্রোতের মতো লোকজন আসে। এই যে বিল্ডিংটা দেখতেছেন, এই বিল্ডিংটা হচ্ছে, এটাকে কোয়া বিল্ডিং বলে। আর এইখানে হচ্ছে ইমিগ্রেশন অফিস আছে। এটা হচ্ছে ইমিগ্রেশনের মেইন অফিস, মানে কেস করার জন্য, অ্যাসাইলাম করার জন্য মেইন জায়গা হচ্ছে, মেইন স্থান হচ্ছে এটাকে তেরাপেল বলে। এখানে এসে সবাই ফার্স্ট ফর্মালিটিজ এখানেই কেস ফাইল করতে হয়। কেস ফাইল করার পরে এখান থেকেই তারপরে ইমিগ্রেশন কোয়াকে বুঝিয়ে দেয়। কোয়া হচ্ছে একটা অর্গানাইজেশন, গভর্নমেন্ট অর্গানাইজেশন। ইমিগ্রেশন তখন কোয়াকে বুঝিয়ে দেয়। কোয়াকে বুঝিয়ে দেওয়ার পরে এই যে এদেরকে কোয়াকে বুঝিয়ে দেয়,
কুয়াকে বুঝিয়ে দেওয়ার পর এখানে অনেকগুলো বাসা আছে, যে বাসাগুলোর কথা আমি একটু আগে বলেছিলাম। সেই বাসাতে কোয়াইদেরকে থাকতে দেয় 2 দিন থেকে 3 দিন এখানে স্টে করবে, করার পরে বাই রোটেশনে বিভিন্ন প্লেসে বিভিন্ন জায়গায় এদেরকে ট্রান্সফার করা হয়। ওই যে দেখুন বাস আসছে, বাসে করে করে প্রতিদিন, ওই যে বাস দেখা যায় প্রতিদিন 6টা 7টা 8টা 9টা করে বড় বড় বাস আসে, এসে এদেরকে নিয়ে যায়। এরা এখানে বাসের জন্য ওয়েট করতেছে, এই যে চলে যাবে, স্রোতের মতো আসে, এরকম স্রোতের মতো চলে যায়। কেউ 48 ঘন্টা অপেক্ষা করে, কেউ 72 ঘন্টা অপেক্ষা করে। রাস্তা অপেক্ষা করে না, এখানে হাউস আছে, যেটা বলেছি আমি, অ্যাসাইলাম করলে এখানে যে বাসা আছে সেই বাসা অপেক্ষা করে। বাসায় 2 দিন 3 দিন অপেক্ষা করে, 2 দিন 3 দিনের মধ্যে সিরিয়ালে বিভিন্ন প্লেসে, মানে যত জায়গায় অ্যাসাইলাম সেন্টার আছে প্রত্যেকটা জায়গায়, নেদারল্যান্ডে প্রচুর অ্যাসাইলাম সেন্টার, প্রত্যেকটা জায়গায় এদেরকে বাই রোটেশনে ট্রান্সফার করে এবং সেখান থেকে তাদের ইন্টারভিউ হয়। একটা ইন্টারভিউ হবে, 1 মাসের মাঝে একটা ইন্টারভিউ হবে, আর একটা ইন্টারভিউ হবে তাদের, যেটা বিগত সময় বলেছে আমি, 1.5 বছরের মধ্যে আরেকটা ইন্টারভিউ হবে এখনকার নিয়ম মতো। আর আগের নিয়ম মতো হচ্ছে যে 1 বছরের মধ্যে, আর করোনার ভিতর নিয়ম মতো হচ্ছে 6 মাসের মধ্যে ইন্টারভিউ হতো। তো যাই হোক, তারা এখন এই বাসের জন্য অপেক্ষা করতেছে। এইভাবে স্রোতের মতো লোকজন ঢুকে, স্রোতের মতো। আমি এক কথাই বলেছি, এখানে বছরে 40 থেকে 50,000 লোক আসে এবং ইউরোপের অন্যান্য দেশের চাইতে তুলনামূলকভাবে সবচেয়ে বেশি লোক অ্যাসাইলাম করে নেদারল্যান্ডে। কেন নেদারল্যান্ডে বেশি অ্যাসাইলাম করে, অন্য দেশে কেন তারা অ্যাসাইলাম করতে ইন্টারেস্টেড না, সেই মর্মে আমি আরেকটা ভিডিও দেবো আপনাদেরকে, সেই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। আশা করি আপনারা দেখতে পেয়েছেন কি পরিমাণ মানুষ অ্যাসাইলাম করে, অ্যাসাইলামের অবস্থা কি কি। প্রতিদিন এইভাবে হাজার হাজার মানুষ, শত শত মানুষ এসে অ্যাসাইলাম করে। আসলে শত শত বলা যাবে না, হাজার হাজার মানুষ এসে অ্যাসাইলাম করে। যেহেতু বছরে আপনার 40 থেকে 50,000 লোক অ্যাসাইলাম করে, এমনও দিন হয় একদিনে 1000 লোক আসে। তো যাই হোক, অ্যাসাইলামের প্রক্রিয়া হচ্ছে, আপনি যখন নেদারল্যান্ডের ব্যাপারটাই যেহেতু আজকে বলতে চাই, নেদারল্যান্ডের বিষয়ের উপর বলি। অ্যাসাইলামের প্রক্রিয়া হচ্ছে, আপনি যখন অ্যাসাইলাম করবেন আপনাকে তারা প্রথমে রিসিভ করবে, রিসিভ করার পরে এটা ইমিগ্রেশন রিসিভ করবে, ইমিগ্রেশন রিসিভ করার পরে তারপরে আপনাকে 2 দিন বা 1 দিন ইমিগ্রেশন তাদের হেফাজতে রাখবে। তাদের হেফাজতে বলতে তাদের ওখানে ইমিগ্রেশন অফিস আছে, সেখানে অনেকে আছে যারা অ্যাসাইলাম ঠিক করেছে, তাদের ওখানে রাখবে। রেখে আপনার কিছু প্রসিডিউর আছে, প্রসিডিউরগুলো কমপ্লিট করে তারপরে আপনাকে অ্যাসাইলাম হাউস বা ক্যাম্প বা অ্যাসাইল সেন্টার যেটাই বলেন সেখানে রাখবে। সেখানে আপনাকে দিয়ে দিবে বাসায়। সেই বাসাতে আপনার হচ্ছে ধরেন 3 বেডরুমের বাসা থাকবে, 3টা বেড, তারপর হচ্ছে লিভিং রুম, ডাইনিং রুম থাকবে, আপনার টয়লেট থাকবে সেপারেট, তারপরে বাথরুম থাকবে গোসল করার জন্য, এরকম করে আপনাকে, এবং কিচেন থাকবে, লিভিং এবং ডাইনিংয়ের মধ্যে কিচেন থাকবে, এরকম একটা বাসা দিবে। এই বাসাটা যদি আপনি সিঙ্গেল হন, আপনাকে ওই বাসাতে একটা রুম দিবে, অন্য যারা সিঙ্গেল তাদেরকে বাকি 2টা রুম দেবে। আপনি যদি ফ্যামিলি হন, 3 রুমের ফ্যামিলি হন, 3 রুম আপনাকে, পুরো বাসাটা আপনাকেই দিবে। আপনি যদি হাজব্যান্ড ওয়াইফ হন, তাও আপনাকে একটা রুমে দিবে। রুমগুলো অনেক বড় বড়, সেখানে 2টা খাট অনায়াসে পাতানো যায়। অন্যান্য দেশের মতো একতলা দোতলা খাটের সিস্টেম এখানে নেই। এখানে নতুন নতুন কিছু হচ্ছে, সেখানে শুনেছি একতলা দোতলা আছে, কিন্তু পুরাতনগুলোতে নাই। পুরাতনগুলো বাসা অনেক বড় বড়ই বলা যায়। এবং সেখানে ভিতরে ধরেন আপনার ডাইনিং টেবিল চেয়ার আছে, তারপরে ফ্রিজ আছে, টিভি আছে, তারপর আপনার চুলা টুলা সব কিছু দেওয়া আছে। এগুলো আপনি রান্না টান্না করে খাবেন, আপনার কিছুই লাগবে না, তারাই সব কিছু দিয়ে দিবে। শুধু আপনাকে টাকা দিয়ে দিবে। আপনি কয়টা হাঁড়ি পাতিল টেম্পোরারিভাবে কিনে নেবেন, আপনার মামলা ফিনিশ হওয়া পর্যন্ত আপনাকে কিছু টাকা দিবে, হাঁড়ি পাতিল কিনে দিবেন। পরে মাসে মাসে আপনাকে টাকা দিবে। মাসে মাসে যে টাকাটা দেয় সে টাকাটা মোটামুটি খারাপ না, ভালোই টাকা দেয়। এই টাকা দিয়ে আপনি চলতে পারবেন, মোটামুটি মাস চলতে পারবেন। এই টাকা বলা যায় 280 ইউরোর মতো আপনাকে পার মান্থ দিবে। 280-300 কাছাকাছি আপনাকে পার মান্থ দিবে। তো এই টাকাটা দিবে আপনাকে। 15 দিন পর পরে টাকা দেয়, সরি, সপ্তাহে সপ্তাহে টাকা দেয়। প্রতি সপ্তাহে টাকা দেয়। প্রতি সপ্তাহে আপনাকে প্রতি সপ্তাহে আপনাকে 7 দুগুণে 14, 7 দুগুণে 70 ইউরো করে দেয়। প্রতি সপ্তাহে আপনাকে 70 ইউরো করে দিবে। এভাবে আপনাকে মাসে প্রায় 280 ইউরো বা 300 ইউরো কাছাকাছি হবে। আপনার 70 থেকে 75 ইউরো দেয় প্রতি সপ্তাহ ওয়াইজ, আপনাকে এই টাকাটা দেয়। তো এই টাকাটা দিলে সবাই বাজার টাজার করতে পারে, চাইলে টাকাটা ক্যাশ তুলতে পারে। এটা আসলে অন্য দেশের মতো না যে চাইলে ক্যাশ তুলতে পারবে না, শুধু বাজারই করতে হবে। অনেক দেশ আছে
যে ক্যাশ টাকা তুলতে পারবে না, শুধু বাজার করতে হবে। তারা আপনাকে ওই যেদিন আপনাকে বাসা দিবে সেই দিনে তার 2 দিনের মাঝে আপনাকে একটা ব্যাংক কার্ড দিয়ে দিবে, বা সেই দিনে একটা ব্যাংক কার্ড দিয়ে দিবে, যে ব্যাংক কার্ড দিয়ে শুধু এই দেশে কেনাকাটা করতে পারবেন, এখান থেকে টাকা তুলতে পারবেন, সব কিছু এখানে করতে পারবেন। ইন্টারন্যাশনালি কোনো লেনদেন করতে পারবেন না ওই কার্ড দিয়ে, যতদিন আপনার অ্যাসাইলাম সিক সমাধান না হবে, এটা ফাইল ফিনিশ না হবে। যখন ফাইলটা শেষ হবে, আপনার ফাইলের কাজ শেষ হবে, ফাইলের কাজ শেষ হতে আগের সময় লাগতো, নেদারল্যান্ডের ল ছিল 6 মাসের মধ্যে আপনার কেস শেষ করতে বাধ্য। 6 মাসের মধ্যে কেস শেষ না করলে আপনাকে প্রতি মাসে ইমিগ্রেশন পেনাল্টি দিতে হবে, জরিমানা দিতে হবে যাকে বলে। তো এখন সেটাকে একটু টাইম বাড়িয়েছে, যেহেতু অনেক লোক তারা আসলে এগুলো সেটেল করতে পারে না, তাদের ম্যান পাওয়ার প্রবলেম, ইমিগ্রেশনের অনেক লোক ক্রাইসিস, সে কারণে তারা এখন এটাকে সময় বাড়িয়ে এটা 1.5 বছর করে ফেলেছে। 1.5 বছরের মধ্যে কেস মানে আস্তে আস্তে এটা 6 মাস থেকে 1 বছর হয়েছে, 1 বছর থেকে এখন 1.5 বছর। গত 3 বছর আগেও এটা ছিল 6 মাস। 6 মাসের মধ্যে কেস সমাধান না হলে আপনাকে প্রতি মাস ওয়াইজ আপনাকে কিন্তু একটা জরিমানা দিতে হতো। তারা পার ডেতে 120 ইউরো এরকম বা 100 ইউরোর মতো করে জরিমানা দিতে হতো পার ডেতে, যদি 6 মাসের মধ্যে কেস শেষ না করতে পারে। তো সেটা করোনার কারণে যখন জটিলতা তৈরি হয়েছে, তো করোনার ভিতরে এটাকে চেঞ্জ করে এটাকে করে ফেলছে 1 বছর, এখন করে ফেলছে এটাকে 1.5 বছর। শুনতেছি সামনে আরও সময় বাড়াবে, আর সামনে তো ডাইরেক্ট তারা রিসিভ করবে না, অন্য দেশের মাধ্যমে এটাকে যাচাই বাছাই করে তারপরে রিসিভ করবে। তো যাই হোক, আপনারা যদি আমার কাছ থেকে আরও বিস্তারিত জানতে চান আপনারা বলবেন, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমি আসলে ভিডিওর মাধ্যমে অনেক কিছুই দেখাতে পারি না, আসলে অনেক কিছুই বলতে ইচ্ছে করে, অনেক কিছু আপনাদেরকে তথ্য দিতে ইচ্ছে করে, অনেক তথ্যই আমি জানি, কিন্তু তথ্যগুলো অনেক সময় বলতে আমার সময়ের ব্যাপার হয়, এই কারণে আমি বিস্তারিত গুছিয়ে বলতেও সমস্যা হয়। তো আপনার যদি আপনি যখন পারমিশন পেয়ে যাবেন, পারমিশন পেয়ে গেলে আপনার আগে তো বললামই নিয়ম ছিল 6 মাস, এখন হচ্ছে 1 বছর, তারপরে হচ্ছে 1 বছর, এখন 1.5 বছর সময় লাগে। সামনে শুনেছি 2 বছর সময় লাগাবে, যেহেতু অন্য দেশের মাধ্যমে রিসিভ করবে। যাই হোক, আপনার কেস যখন পারমিশন পেয়ে যাবেন, পারমিশন পেয়ে গেলে আপনার ফ্যামিলি অ্যাপ্লাই করবেন 1 বছরের মধ্যে, অ্যাটলিস্ট 1 বছর লাগবে আপনার ফ্যামিলি আসতে, নানান প্রসিডিউর মেনটেন করে। এখন তারা ফ্যামিলি আনার ক্ষেত্রে যদি আপনার বাচ্চা টাচ্চা থাকে, অনেক সময় তারা ইয়ে করে, এটারে কি বলে, ডিএনএ টেস্ট করে, কারণ এইসব দেশে পালক বাচ্চা টাচ্চা নিয়ে আসছে, বা অনেকের কন্ট্যাক্ট করে বাচ্চা টাচ্চা নিয়ে আসছে, বাচ্চা একটা নিয়ে আসছে, 5টা, এরকম অনেক প্রমাণ হয়েছে, সে কারণে তারা অনেক সময় ডিএনএ টেস্ট করে বাচ্চা আনার ক্ষেত্রে, পরিবার আনার ক্ষেত্রে। তো 1 বছরের মধ্যে আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, বাসা বাড়ি দিয়ে দিবে আপনাকে, আপনার লেখাপড়া যা সুযোগ সুবিধা সব কিছু আপনি এখানে করতে পারবেন। তো যাই হোক, প্রথম অবস্থা আপনাকে 5 বছরের রেসিডেন্স দিবে, 5 বছরের মাঝে আপনার সব কিছু কমপ্লিট করতে হবে, এই দেশের উপর লেখাপড়া, এই দেশের উপর ইতিহাস জানা, এই দেশের নানান কালচার জানা, সব কিছু পড়াশোনা শেষ করে 5 বছর যখন শেষ হবে, তার 6 মাস থাকতেই আপনাকে পার্মানেন্ট রেসিডেন্সের জন্য, যাকে বলে, আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, পার্মানেন্ট রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, তখন আপনি পাসপোর্টটা পেয়ে যাবেন যদি কোয়ালিফাই করেন। তো এই হচ্ছে আজকে এই পর্যন্ত রইল, পরবর্তী আপনাদের জন্য নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে কথা বলবো। আশা করি আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদেরকে তথ্য দিয়ে যেন সহযোগিতা করতে পারি, সেভাবে আমাকে ইন্সপাইরেশন করবেন। যদি আপনারা ভিডিওগুলো দেখেন তাহলে আমি আপনাদেরকে তথ্য দেব, ভিডিওগুলো না দেখলে আসলে মনটা খারাপ হয়ে যায়, তখন এত কষ্ট করে ভিডিও বানাবো, এত ব্যস্ততার মাঝে চেষ্টা করি একটু ভিডিও তৈরি করতে, আপনারা যদি না দেখেন তাহলে ভিডিওগুলো তৈরি করতে ইচ্ছে করে না সত্যিকার অর্থে। আমি ওই বাসার মধ্যে আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, বাসা হচ্ছে স্পেশাল হাউসও আছে, যারা হচ্ছে ধরেন প্রতিবন্ধী, যে কোনো প্রতিবন্ধী তাদের জন্য স্পেশাল হাউস আছে। স্পেশাল হাউসগুলো হচ্ছে আপনার 3 বেডরুমের বাসা, লিভিং রুম, ডাইনিং রুম, পাকের কিচেন, তারপর হচ্ছে বাথরুম, টয়লেট সবই আছে। বাথরুম টয়লেটগুলো বিশাল বড় বড় থাকে স্পেশাল হাউসে, এবং রুমগুলো অন্য নর্মাল হাউসের চেয়ে আরও ডাবল বড় থাকে, এরকম স্পেশাল হাউস ক্যাটাগরিও সেম। তো আপনাকে কত রুমের বাসা দিবে এটা আপনার ফ্যামিলির উপর ডিপেন্ড করবে, অ্যাসাইলাম মানে পেন্ডিং থাকা অবস্থা। অনেকে আছে ফ্যামিলি বাচ্চা টাচ্চা নিয়ে আসে, তারা পুরা বাড়ি পায়, অনেকে হাজব্যান্ড ওয়াইফ তারা একটা রুম পায়, অন্যগুলাতে অন্যরা থাকে সিঙ্গেল সিঙ্গেল লোক থাকলে। আবার কেউ আছে 2টা বাচ্চা হলে তাদেরকে হয়তো 2টা রুমের বাসা দেয় বা পুরা বাসাটাই দিয়ে দেয়, এরকম। খারাপ না, নেদারল্যান্ডের এই অ্যাসাইলাম সিস্টেমটা অনেক ভালো। তো যাই হোক, আজকে এই পর্যন্ত রইল, আপনাদের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।